সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকে পাবলিক টাইমস আয়োজিত দেশের কথা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করার জন্য জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সেতু, এবং যুক্ত হয়েছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জনাব সাদেউদ্দিন আহমেদ, সাবেক সহকারী বিমান বাহিনী প্রধান, রক্ষণাবেক্ষক। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্বাগত জানাই আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই দেখেছি দেশে নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে উত্তরাতে যে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে অনেকে মৃত্যু হয়েছে এবং শত শতাধিকেরও বেশি, প্রায় 170-এরও অধিক এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে একটি আলোচনা করেছি, একটি পর্ব আমাদের হয়েছে। একই সাথে দিয়ে আজকে এটির আরেকটু বিস্তারিত জানবার জন্য একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা, ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কেননা উনি এই বিষয়ে অভিজ্ঞ। আমরা আরো কিছু জানতে চাই এর কাছ থেকে একটি একটি বিষয়, এবং একই সাথে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে একটি অস্থিরতা বিরাজ করছে, সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো। অতএব আমরা শুরু করছি এই বিষয়গুলো নিয়ে মূলত ওনাদের সাথে। আমি প্রথমেই জনাব এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জনাব সাদেউদ্দিন আহমেদ, আপনার কাছে আসছি যে বিষয়টি নিয়ে। যে আমরা একটি বিষয় জানি, আপনি তো নিজে বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, আপনি জানেন যে আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা রয়েছে যে প্রশিক্ষণ বিমান বা এই সংক্রান্ত কিছু কখনোই ঘনবসতিপূর্ণ এলাকায় যেন উড্ডয়ন না করে, এমন একটি বিষয় রয়েছে, আপনি জানেন। তো সেটির সাথে যে অনেকগুলো বিষয় এসেছে এই দুর্ঘটনার পর থেকে, যে বিশেষ করে যে পুরনো বিমান ছিল, যেটি বাতিলকৃত বিমান, এমন বিমান কেন এখনো আমাদের বাহিনীতে রয়েছে, এটি একটি বিষয় এসেছে। একটি বিষয় এসেছে যে বাংলাদেশে আরো 6টি এয়ারফিল্ড রয়েছে, আমরা জানি। সেই 6টি এয়ারফিল্ড সম্পর্কে আপনি ওয়াকিবহাল আছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু একটু তথ্য জানাতে যাচ্ছি যে একটি হচ্ছে ঈশ্বরদী পাবনা নাট্য সীমান্ত, একটি ঠাকুরগাঁও যেটি 1980 সন থেকে পরিত্যক্ত, কুমিল্লা 1986 সন থেকে পরিত্যক্ত, লালমনিরহাট কিছু অংশ ব্যবহার করা হয়, বাকি আংশিক ব্যবহার হলেও ফাইটার ট্রেনিং এর জন্য সেখানে কোনো ব্যবহার করা হয় না। টাঙ্গাইল একটি রয়েছে, সেটি সীমিত প্রশিক্ষণ জোন হিসেবে রয়েছে, এবং ফেনীতে রয়েছে যেটি আংশিক গার্লস ক্যাডেট কলেজ, এবং বাকিটি পরিত্যক্ত। এমন 6টি এয়ারফিল্ড রয়েছে। এত কিছুর পরও সেদিকে না যে আমরা ঘনবসতিপূর্ণ এলাকাতেই বিভিন্ন সময় দেখেছি যুদ্ধ বিমানগুলো, যেগুলো প্রশিক্ষণ বিমান আমরা বলি ফাইটার, সেগুলো উড্ডয়ন করে থাকে। বিষয়টি আসলে কেন, এই বিষয়ে যদি আপনি বিস্তারিত আমাদেরকে বলেন, জনাব সাদেউদ্দিন আহমেদ। ধন্যবাদ জাফর ভাই। দর্শকদেরকে সালাম। প্রথম কথা হচ্ছে, যেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এই প্রশিক্ষণ বিমান, এই প্রশিক্ষণ বিমান কথাটাতেই আসলে এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিমানটা একটা যুদ্ধ বিমান, এটা ডুয়েল ভার্সন। যুদ্ধ বিমানে সাধারণত সিঙ্গেল ককপিটে থাকে, আবার ডুয়েল ককপিট থাকে। এই বিমানটি একটি পুরো দুস্তর যুদ্ধ বিমান, এবং এ সব রকমের যুদ্ধ উপকরণ বা যুদ্ধাস্ত্র, যেগুলো বোম, মিসাইল, যা যা ক্যারি করার আছে, সবই এগুলো ক্যারি করার ক্ষমতা এই বিমানটার আছে, এবং এটা একটা ডুয়েল ভার্সন যুদ্ধ বিমান। সো এখানে এই আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে পুরনো বিমান, এটাও একটা ভুল কথা। কারণ হচ্ছে এই বিমানগুলো আমাদের দেশে এসেছে 12-13 সালে, 2012-2013 সালে, এবং প্রত্যেক বিমানের, যে কোনো বিমানের, সেটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট হোক, যুদ্ধ বিমান হোক বা কার্গো বিমান হোক, এগুলোর প্রত্যেকটার একটা নির্দিষ্ট লাইফ থাকে। যখন ম্যানুফ্যাকচারিং হয়, এই বিমানগুলোর ম্যানুফ্যাকচারিং হয়েছে 2012 সালে বা 11 সালে, আমরা হাতে পেয়েছি 13 সালে, 12 সালের শেষের দিকে অথবা 13 সালের প্রথম দিকে। তো ম্যানুফ্যাকচারিং এগুলোর 11-12 সালেই হয়েছে। এটা যেটা বলা হচ্ছে 30-50 বছর আগের বিমান আমরা কিনেছি, এটা ভুল কথা। আমরা নতুন বিমানই কিনেছি, এবং সেটার ম্যানুফ্যাকচারিং 11 সালে, এবং এগুলোর লাইফ সাধারণত লাইফ সাইকেল 24 থেকে 30 বছর। এটা কন্ডিশনের উপর অনেক সময় বাড়িয়ে দেয় ম্যানুফ্যাকচারাররা। সাধারণত এটা 25 থেকে 30 বছর লাইফ সাইকেল থাকে। সো এই বিমানগুলো মাত্র 11-12 বছর ব্যবহার হয়েছে, এবং মাঝখানে কিছু মেনটেন্যান্স করতে হয়, কম্পালসারি কিছু মেনটেন্যান্স থাকে,
এবং সেই মেনটেন্যান্সগুলো নিয়মিত করা হয়, কারণ ওই মেনটেন্যান্স ছাড়া পাইলট কখনোই এয়ারক্রাফট নিয়ে আকাশে যাবেন না। এটাই প্র্যাকটিস, এটা সব দেশের সব বিমান বাহিনীর বা সব এভিয়েশন বিমানের প্র্যাকটিস। এটা বিমানগুলোর জন্য যে কোনো ফ্লাইংয়ের জন্য মেনটেন্যান্সের পরে গ্রাউন্ড রান হয়, ফ্লাইং চেক দরকার হলে ফাংশনাল চেক ফ্লাইংয়ে গিয়ে করে তারপরে এগুলো নর্মাল ফ্লাইংয়ে দেওয়া হয়। সো এই বিমানগুলো পুরনো না, এই কথাটাও ঠিক না। আর আপনি যেটা বলছেন আরও এয়ারফিল্ড আছে, হ্যাঁ আরও এয়ারফিল্ড আছে। আপনি যে নামগুলো বলেছেন এগুলোর মধ্যে অনেকগুলোই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেমন কুমিল্লা পরিত্যক্ত, টাঙ্গাইল পরিত্যক্ত, এবং এইসব এয়ারফিল্ডগুলোর যে রানওয়ে লেন্থ এগুলো আসলে ফাইটার অপারেশনের জন্য সাফিসিয়েন্ট না। ফাইটার এয়ারক্রাফট অপারেশনের জন্য একটা সার্টেন লেন্থ লাগে রানওয়ের, মিনিমাম 8,000 ফিট থেকে 10,000 ফিট। তো ওই রানওয়েগুলোর বেশিরভাগ 2,500, 3,000, বগুড়ারটা 6,000 এরকম। লালমনিরহাটে আছে বোধ হয় 4,000, 4,500, বাকিটুক মানে আনইউজেবল আছে। 8,000 ফিটের রানওয়ে লালমনিরহাট, কিন্তু ইউজেবল না। এই রানওয়েগুলো বা এয়ারফিল্ডগুলো বেসিক্যালি মেনটেন করে সিভিল এভিয়েশন। এটা কিন্তু এয়ারফোর্সের রানওয়ে না। এই রানওয়েগুলো সবগুলো রানওয়ে সিভিল এভিয়েশন অথরিটি মেনটেন করে। সো ওনারা ওই কুমিল্লা বা টাঙ্গাইল বা আরও যেটা ঠাকুরগাঁ বললেন, এই রানওয়েগুলিকে তারা ইউজ করেন না এবং ওগুলোকে ব্যবহার উপযোগী রাখেনও নাই। এটা হয়তো ফান্ড ক্রাইসিসের কারণে বা ওটার রিকোয়ারমেন্ট নাই। আর যেহেতু প্রশিক্ষণ, আমাদের পাইলটদের বেসিক প্রশিক্ষণ কিন্তু যশোরেই হয়, যেটা ইনিশিয়াল ক্যাডেট হিসাবে ঢুকে তারা বেসিক প্রশিক্ষণ করে। তারপর তারা ভাগ হয়, কেউ হেলিকপ্টারে যায়, কেউ ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে যায়, কেউ ফাইটার এয়ারক্রাফটে আসে। যারা ফাইটার এয়ারক্রাফটে আসে তাদেরকে আবার ফাইটার কনভার্সনের ট্রেনিংয়ের জন্য, ওইটাও এখন কক্সবাজারে হচ্ছে, আগে যশোরে হতো। সো তারপরে তারা অরিজিনাল অপারেশনাল পাইলটের হিসাবে বিভিন্ন ফাইটার, যারা ফাইটারে আসে তারা ফাইটার এয়ারক্রাফট ফ্লাই করে। এবং আজ কালকের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা সেরকমই একটা ফ্লাইং মিশন ছিল এবং সেটাতে দুর্ঘটনাটা ঘটেছে। ওই পাইলট সলো করতে গিয়েছিল ওই ডুয়েল ভার্সন এয়ারক্রাফট নিয়ে। এটা তার ফার্স্ট সলো ছিল, হয়তো এটাতে কোয়ালিফাই করে গেলে সে অপারেশনাল পাইলট হিসাবে তার যাবতীয় কর্মকাণ্ড করতে পারতেন। তো দুর্ভাগ্য, সে এটা কোনো কারণে এখন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, এটা এখন যতক্ষণ তদন্ত না হচ্ছে ততক্ষণ আসলে ক্লিয়ার কাট কিছু বলা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কি কারণে এটার এই দুর্ঘটনায় পতিত হলো। ধন্যবাদ। আরও কিছু জানার থাকলে আমি পরে বলবো, আপনারা আর কাদের ভাই যদি কিছু অ্যাড করেন। জি, আমি জনাব সাদুদ্দিন, আপনার কাছে আরেকটু একটু সম্পূরক বিষয়ে আসতে যাচ্ছিলাম। সেটি হচ্ছে যে আমরা দেখেছি গত এক দশকে এমন বহুবার বিমান দুর্ঘটনা হয়েছে বাংলাদেশে। বিশেষ করে 10টিরও বেশি বিমান দুর্ঘটনার বিষয় এসেছে, হয়তোবা পরিসংখ্যান এমন বলছে। তো এতে করে তোমার দুর্ঘটনা হয় বিমান বলি, ফাইটার বলি, আকাশে ওড়ার পর এটি নিয়ে দেখভাল করার কি আসলে কেউ নেই, বা মুহুর্মুহু এই ধরনের ঘটনা ঘটছে, আপনাদের নীতি নির্ধারণী মহল রয়েছে, উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ রয়েছেন, সরকার রয়েছে, এই দায়ভার তাহলে কার কাছে? দেখেন, বিমান দুর্ঘটনা বিশ্বের সব দেশেই হয়, এটা এমন না যে শুধু আমাদের দেশেই হচ্ছে। বিমান বাহিনীর বিমানেরও দুর্ঘটনা হয়, প্যাসেঞ্জার কমার্শিয়াল এয়ারক্রাফটেরও দুর্ঘটনা হয়। দুর্ঘটনার পরে এগুলোর অ্যানালাইসিস হয়, ইনভেস্টিগেশন হয়। কোথাও যদি কোনো ভুল থাকে, সাধারণত দুর্ঘটনাগুলো ঘটে তিনটা কারণ, মেজর কারণ হয়। একটা হতে পারে এনভায়রনমেন্টাল, যেমন রানওয়ের থেকে টেক অফের সময় অনেক সময় ইঞ্জিনে পাখি ঢুকে যায়, পাখি ঢুকে ইঞ্জিন মানে নন ফাংশনাল হয়ে যেতে পারে, অথবা ওয়েদারের কারণে কখনো হতে পারে, এটাকে সাধারণত বলা হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আরেকটা হতে পারে যে হিউম্যান ফ্যাক্টর। হিউম্যান ফ্যাক্টরে সেটা হতে পারে পাইলটের ফল্ট, অথবা হতে পারে টেকনিক্যাল ফল্ট বা ইঞ্জিনিয়ারিং কোনো মানে মেনটেনেন্সের কোনো ফল্ট, যেটার পিছনে হিউম্যান দায়ী। আরেকটা হতে পারে যে ম্যাটেরিয়াল ফেইলিওর বা ডিজাইন ফ্যাক্টর, যেটা হয়তো ম্যানুফ্যাকচারারের দিক থেকে কোনো ধরনের ফল্ট থাকতে পারে, যেটা ওই যে অনেক বোয়িং 737 MK- কিছুদিন আগে সব গ্রাউন্ডেড হয়ে গিয়েছিল একটা ইনসিডেন্টের পরে। ওগুলো যেমন ডিজাইন ফ্যাক্টরের, ম্যানুফ্যাকচারারের কিছু ভুল ছিল। সো এই তিন কারণের যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন আমাদের দেশে হয় আর কোথাও হয় না, ব্যাপারটা ওরকম না। পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্ঘটনা ঘটে, বরং কম্পারেটিভলি আমাদের বিমান বাহিনীর সেফটি রেকর্ড
আপনি যদি গত 50 বছরের সেফটি রেকর্ড নেন, কম্পারেটিভলি বেটার, এটা আমি বলতে পারি। এবং আমাদের মেনটেনেন্সও অনেক দেশের মেনটেনেন্সের তুলনায় খারাপ বলবো না, আমরাও এক পার আছি। এবং অনেক সময় আমাদের বিদেশি টেকনিশিয়ানরা আসেন, বিদেশি ম্যানুফ্যাকচারাররা তরফ থেকে বিভিন্ন টিম আসে, ইঞ্জিনিয়াররা আসে, তারাও এসে কিন্তু আমাদের এই মেনটেন্যান্স ফ্যাসিলিটিগুলো দেখে, চেক করে। সো তারাও এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে কোনো নেগেটিভ রিপোর্ট কখনো পাইনি। সো আমাদের আসলে অ্যাক্সিডেন্টগুলো পিওরলি অ্যাক্সিডেন্ট, এটা হয়ে যায়, আর এই তিনটা ফ্যাক্টরের মধ্যেই থাকে। নট নেট যে অলওয়েজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরি হয়েছে, বা অলওয়েজ হিউম্যান ফ্যাক্টরি হয়েছে, বা অলওয়েজ ম্যাটেরিয়াল ফ্যাক্টরি হয়েছে, তা না, বাট হয়েছে, এই তিনটা মিলেই হয়েছে। জি ধন্যবাদ। আমি জনাব ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসি। আহ, জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আমি আপনার সে যে বিষয়টি একটু জানবো সেটি মূল একটি বিষয়, সেটিতে আমি পরে আসছি। জাতিসংঘ issue। এর আগে এই যে দুর্ঘটনাটি হয়েছে এবং সরকারের যে সারাদিন ব্যাপী আন্দোলন করেছে শিক্ষার্থীরা, এবং এখানে বলা হচ্ছে যে নিহতের সংখ্যা বেশি, কিন্তু সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা কমিয়ে বলা হচ্ছে। এই সার্বিক যে বিষয়গুলো, আবার আমরা দেখেছি 9 ঘন্টা প্রায় অবরুদ্ধ দেখেছেন সরকারের উপদেষ্টা বৃন্দ। এমন একটি বিষয় ঘটেছে, সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেছে দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা। তো সার্বিক বিষয়ে এই দেশে বর্তমানে আপনার কাছে কি মনে হয়, দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে? একটি ঘটনা, একটি দুর্ঘটনা, তার পরবর্তীতে অনেক কিছু গত 24 ঘন্টার মাঝেই আমরা দেখছি, যে সার্বিকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে এখানে গাফিলতিকার, বা এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, এটা যেটা ঘটেছে এটা জাতির জন্য নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা, এবং এতগুলো প্রাণ গেল সেটাও একটা বিষয়। কিন্তু ইচ্ছাকৃত ঘটনা কিনা সেটা জানার বিষয়। কিন্তু কেউ আত্মাহুতি দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এরকম হবে এমনটি না। কিন্তু আমরা বাঙালি হিসাবে আমরা বেশ অস্থির জাতি আর কি, কোনো কিছু সহনীয় মাত্রা আমার থাকতে চাই না আর কি। মনে হয় যে এখনই কিছু করি, এখনই যাই, বা অবরোধ করলেই বোধহয় সমাধান হবে। আমি যতই অবরোধ করেন কিনা, এই এই এয়ারক্রাফটটাও তো ফেরত আসবে না, আবার ছেলে মেয়ে বা যে জীবন গেল সেগুলো ফেরত আসবে না। আবার সমাধানও যারা যারা এইভাবে দৌড়াচ্ছে তাদের কাছেও কিন্তু সমাধান নাই। যেটা বলবেন যে এটা এটা করেন, এটা হলে ঠিক হয়ে যাবে, তা তো নাই আসলে। যেটা ঘটে গেছে গেছে, এবং এটার পরবর্তী যে কার্যক্রমগুলো, তদন্ত এবং গভর্নমেন্টের দিক থেকে যে উদ্যোগ, এবং ক্ষতিগ্রস্ত বা যাদের আত্মাহুতি হয়েছে তাদের পরিবারের জন্য সমবেদনা এবং কোনো সহযোগিতা, এগুলো যদি করার সুযোগ থাকে বা করা যায়, তাহলে একটা জায়গায় আসতে পারে, মানে একটা পজিটিভ সিগন্যাল আসতে পারে। আর আমরা আমরা আসলে জাতিগতভাবে এই মুহূর্তে অস্থির অবস্থার ভিতরে আছি। সুতরাং এখন কেউ কেউ সুযোগও ধরতে চাইতে পারে এরকম। আর এলো যে লুকানো হয়েছে, বিশেষ বিশেষ করে মৃতদেহ লুকানো হয়েছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম বলছি বটে। কিন্তু যাদের যাদের পরিবার থেকে এই ধরনের ঘটনাগুলো যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা যদি এটাকে বলে যে আমাদের আমাদের সন্তান বা আমাদের ভাই বোন মা পাওয়া যাচ্ছে না, তখন একটা কাউন্টেবল হয়ে ওঠে, মানে এটাকে গণনার ভিতর আসা যায়। কিন্তু এখন আমরা অনুমান নির্ভর কথা বলছি, এবং এইটা কেউ কেউ আমার কাছে মনে হচ্ছে যে সমস্যা তৈরি করার জন্য বা সমস্যা সৃষ্টি করে আরো উত্তাল করার জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ভাবে। সুতরাং সেই সবগুলো একটা বিষয়। তবে যে ক্ষতি হয়েছে সেই অপূরণীয় ক্ষতি, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটাকে ঘুরে আসা, তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে তো আর এটা শেষ করা যাবে না। কিন্তু সরকারের দিক থেকে কিছু উদ্যোগ নিয়ে এইগুলোকে যাতে সমাধানযোগ্য করে তোলা যায় বা সহনীয় মাত্রায় আনা যায়, সেটা সেটা করতে পারলে খুব ভালো হয় আর কি। জি ধন্যবাদ। আমি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আসতে যাচ্ছে সেটি হচ্ছে যে আমরা জানি যে সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। 3 বছরের জন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তো এই বিষয়টি নিয়ে অনেক ধরনের সমালোচনা এসেছে, অনেক ধরনের অনেক রাজনৈতিক দল এটির বিরোধিতা করে এসেছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ এবং অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল, তারা এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটি নিয়ে অনেক কথা বলছে। তো এটির জন্য বা এটি হওয়াতে বাংলাদেশের জন্য কতটা লাভ আপনার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের? এবং
শঙ্কার কোনো জায়গা রয়েছে কিনা, এবং এই একই প্রশ্ন নিয়েই আমি জনাব সাজেদুদ্দিন আহমেদ আপনার কাছে আসবো। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি যদি বলেন আসলে এটিতে লাভ কি ক্ষতি কি, কারণ আমরা জানি 16টি দেশে তারা অপারেশন করছে, এক্সিস্ট করছে, এবং সেই 16টি দেশের অবস্থায় খুব একটা ভালো যে তা কিন্তু নয়, ইতিহাস তো তা বলছে না। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক যে হাই কমিশন এখানে শুরু হয়েছে। এখন বলি যে হাই কমিশন আসছে, ইতিমধ্যে আসে নাই। আপনার বাড়িতে ডাক্তার আসা অথবা আপনার ডাক্তারের কাছে যাওয়া রুগী হওয়ার পর্যন্ত। সুতরাং যতক্ষণ আপনি মানবাধিকার পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, ভালো থাকে, তাহলে এই বিষয়টা আর ওঠে না। কিন্তু মনে হয়েছে যে এটা আসার পিছনে যে হ্যাঁ, ক্যাটের গভর্নমেন্টের একটা উদ্যোগ আছে বটে, কিন্তু আসার জাতিসংঘ তো নিশ্চয়ই একটা কোনো এজেন্ডা নিয়ে এসছে যে এখানে যে সমস্ত মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেইগুলো কিভাবে কিভাবে তদন্ত করা যায়, বা সেই সুযোগ সুবিধা কিভাবে সরকারকে সহায়তা করা যায়, কিভাবে যেসব সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে তাদেরকে কিভাবে ট্রেন্ড আপ করে এই সমস্ত প্রক্রিয়ার ভিতর, মানবাধিকার সংক্রান্ত প্রক্রিয়ার ভিতর আনা যায়, এটা নিয়ে মোটামুটি চেষ্টা করা হয়েছে। এখানে যে জায়গাগুলো হয়েছে, বিশেষ করে ধর্মভিত্তিক যে রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, তাদের বক্তব্য আছে যে, কারণ এখানে বলা হয়েছে যে নারী এবং পুরুষের সমান অধিকার থাকতে হবে, তারপরে সম্পদের সমান অধিকার থাকতে হবে, বৈষম্য দূর থাকতে হবে। এখন আমাদের ধর্মভিত্তিক, বিশেষ করে মুসলিম ধর্মভিত্তিক যে সমস্ত রাজনৈতিক দল, তারা কিন্তু নারী পুরুষের সমান অধিকারের পক্ষে না, এরা পক্ষে না। সুতরাং এই পক্ষে না থাকার কারণে মানবাধিকার কমিশনের একটা বড় এজেন্ডা হচ্ছে যে এটা সম অধিকারের জায়গাটা। সুতরাং তারা এইভাবে বিরোধিতা করছে বা বলতেছে। কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে যে এইটা ধরেন আপনি বললেন যে এখানে মধ্য এশিয়ায়, বিশেষ করে মিডল ইস্টে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আফ্রিকাতে আছে এবং ল্যাটিন আমেরিকাতে আছে, যেখানে মানবাধিকার কমিশনের অফিস আছে, অফিস গেছে তো সমস্যার কারণে, কিন্তু সেখানে উত্তরণ কিন্তু যথেষ্টভাবে হয়নি, এবং ফিলিস্তিন আজ পর্যন্ত কোনো মানে তার সহায়তার ভিতরে আসে নাই। যদিও মানবাধিকার কমিশন আছে, যদিও জাতিসংঘ আছে, কিন্তু ফিলিস্তিনের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, এটা তো মানবাধিকারের কোনো অংশ দিয়ে এটাকে তুলনা করা যাবে না, কারণ মানবাধিকার প্রতিষ্ঠানটা আছে। তাহলে এটা কি আসলে কাগজে কলমে আছে নাকি তারা অ্যাক্টিভ আছে, সেটাই হলো আগের বিষয়। কিন্তু যদি তারা ধরেন আসছে বটে, এখানে আমার বাংলাদেশে 3 বছরের জন্য বলা হয়েছে যে 3 বছরের জন্য তারা অফিস করে মানবাধিকার বিষয়গুলো দেখবে, কিন্তু পাশাপাশি হচ্ছে যে আপনি যেমন বললেন যে 16টি দেশে অফিস আছে, আবার 13টি দেশে তাদের রিজনাল অফিসও আছে এই মানবাধিকার কমিশনের। সুতরাং সেইগুলো আছে। এখন বাংলাদেশে আসার পিছনে যে ব্যাখ্যা সরকারের দিক থেকে বলা হচ্ছে যে বিগত সরকারের যে সমস্ত নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেগুলো তদন্ত করা এবং জাতিসংঘ কাছে এটা যথাযথভাবে গ্রহণযোগ্য করে, বিশ্ব দরবারে গ্রহণযোগ্য করে তোলা, এবং সেটা তুলতে পারবে বটে। কিন্তু এতে সরকারের যে অবস্থা, দেশের যে অবস্থা, মানবাধিকার নাই মানেই যারা উন্নত রাষ্ট্র তারা এখানে বিনিয়োগ করতে চাইবে না। যদি মনে হয় যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তারা এখানে আমাদের সরকারের যে আন্তর্জাতিক পরিমণ্ডলের যে সহযোগিতা সেগুলো বিঘ্নিত হবে, এবং বাণিজ্য বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে, এবং সর্বোপরি দেশের একটা ভাবমূর্তি নষ্ট হয়। কারণ এখানে আমরা মানবাধিকার কমিশনের যে অফিসটা এসছে এবং তার দপ্তরে যে কাজকাম করবে লোকজন, তাতে এটা তো একদম মানে সরাসরি বলে যে মানবাধিকার লঙ্ঘিত আছে, এবং এটাকে স্বীকার করে নেওয়া জাতীয়ভাবে। তো সেটা যখন হয়, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মানে বৈরী প্রভাব পড়ে বটে পরবর্তী যে সমস্ত ডেভেলপমেন্ট বা উন্নয়ন কর্মসূচি কার্যক্রম আছে সেইগুলোর জন্য। সো আমি যেটা বলতে চাচ্ছি, মানবাধিকার কমিশনের অফিস এই দেশে আমি যতদূর জানি যে আমাদের সরকারের তরফ থেকে অনেকটা দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে। মানবাধিকার তো অবশ্যই সবাই আমরা চাই মানবাধিকার প্রতিষ্ঠিত হোক সবার এবং সব দেশে, সব যুগে, সব সময়। কিন্তু আমাদের অভিজ্ঞতা যা বলে, বা আন্তর্জাতিক যেসব সংস্থা আছে, বিশেষত জাতিসংঘের, তাদের ইন্টেনশন বা তাদের কার্যক্রম সব দেশে, সব জায়গায়, সব সময়ে একরকম না, আমরা এটা দেখতে পাচ্ছি। এবং তাদের উপর আমাদের অনেক দেশেরই আস্থা সেরকম নাই।
অনেক সময় দেখা যায় পশ্চিমা বড় দেশগুলো এই মানবাধিকারটাকে ওয়েপনাইজ করে, মানে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এখন আমাদের আর দেখতে হবে ভবিষ্যতে যে ওনাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জাতীয় একটি আন্তর্জাতিক সংস্থার অফিস করার আগে এক ধরনের জাতীয় ঐক্যমতের দরকার ছিল, এবং এটা একটা নির্বাচিত সরকারের অধীনে এক ধরনের হতে পারতো। এটা পার্লামেন্টে বা সুশীল সমাজের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন সেমিনার টক শোতে আলোচনা করে সবাই একসাথে এক ধরনের ঐক্যমতের ভিত্তিতে আসলে হয়তো আরো ভালো পারফরমেন্স আমরা দেখতে পেতাম। এখন মানবাধিকার কমিশনের কাজগুলো কি, তাদের একটা প্রথম হচ্ছে তারা স্বাধীনভাবে যে কোনো কিছু তারা অবজার্ভ করার একটা অধিকার তারা রাখে। দ্বিতীয়ত তারা আমাদেরকে যে কোনো লেজিসলেটিভ বা যা জুডিশিয়ারি বা ইভেন পুলিশ প্রশাসন যে কোনো কিছুতে তারা ইচ্ছা করলে আমাদেরকে, আমরা হেল্প চাইলে তারা আমাদেরকে হেল্প করতে পারে, সেটা পলিসিগত হোক বা টেকনিক্যাল হেল্প হোক বা যে কোনো কিছু ধরনের ইচ্ছা করলে তারা মানবাধিকার উন্নত করার জন্য যে সমস্ত সাহায্য সহযোগিতা আছে তারা তা করতে পারে আমরা চাইলে। এখন এই আমাদের চাওয়া আর তাদের স্বাধীন পর্যবেক্ষণের যেই সীমানাগুলো, লাইনটা, এই লাইনগুলি খুব গ্রে থাকে সাধারণত। এখন কখন কোনটা আমার সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হবে আর কোনটা মানবাধিকারকে উন্নত করবে, এই বিষয়গুলোকে ক্লারিফাই বা ডিস্টিংক্ট টার্মস অফ রেফারেন্স না থাকলে ভবিষ্যতে সময় বলে দেবে এটা আমরা কি মানে কতদূর এটা ইম্প্যাক্ট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়বে অথবা মানবাধিকার উন্নত হওয়ার উপর পড়বে। সো সবকিছু আসলে নির্ভর করছে সময়ের উপর, এবং ভবিষ্যৎ সরকার কিভাবে তাদের সাথে চুক্তিগুলি করেন বা টার্মস অফ রেফারেন্স গুলো সেট করেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমি এয়ারবাস মাস্টার জনাব সাদে স্যার, আপনি আপনার কাছে থাকছি। সেটি হচ্ছে আপনি বলছিলেন নিরাপত্তা সংক্রান্ত ইস্যু। তো অনেকে কিন্তু বলছে যে মানবাধিকার কমিশনের অফিস বা দপ্তর যাই বলি না কেন, কার্যক্রম যখন কোনো দেশে শুরু হয় সেটিতে কখনো তারা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে, কখনো প্রতিরক্ষা যে জায়গাটি রয়েছে ওই দেশের যে প্রতিরক্ষা রয়েছে সেখানেও একটু সংশয় থাকে। তো আমাদের জন্য হুমকি কোন জায়গাগুলোতে আপনার কাছে মনে হয়? আমি তো বললাম যে আমাদের ওনারা লাইনটা থ্রেশহোল্ডটা ঠিক করতে হবে যে ওনারা কোন থ্রেশহোল্ড পর্যন্ত আমরা অ্যালাউ করব। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে সরকারের সদিচ্ছা বা সরকারের সক্ষমতা, তারা তাদেরকে কতটুকু থ্রেশহোল্ডের মধ্যে আটকে রাখতে পারবেন মানবাধিকারের নামে, যেন আমাদের স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানের উপর কোনো ধরনের হস্তক্ষেপ তারা না করতে পারে। এই জায়গাগুলোতে জনসমর্থন নিয়েই করতে হবে এই কাজগুলো। সো এই জায়গাটা এখন অ্যান্টিসিপেট করে বা ফোরকাস্ট করে আমি কিছু অগ্রিম বলতে চাই না। এটা অবশ্যই একটা হুমকি থেকে যায়, কারণ অতীত বিভিন্ন দেশের যে ইতিহাসগুলো আমরা দেখি, যেসব দেশে মানবাধিকার কমিশন অফিস হয়েছে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না সেই সব দেশের। সো হুমকি বা এক ধরনের ভয়, আস্থার সংকট আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর, আমি আগেও বললাম। সো ওইটা থেকেই যাবে। এখন সরকার কিভাবে তাদেরকে হ্যান্ডেল করবেন সেটা সময় বলে দেবে। ধন্যবাদ। আমি জনাব ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে মানবাধিকার কমিশনের বিষয়টির সাথে সাধারণত একটি দেশের মানবাধিকার প্রতিষ্ঠা করার সম অধিকার, এই বিষয়গুলো ইত্যাদি বিষয়গুলো রয়েছে। একই সাথে একটি বিষয় বেশ সমালোচিত হচ্ছে একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে কানা ঘোষা চলছে, এটি আসলে কতটুকু সত্য। আপনি একজন এনজিও বিশেষজ্ঞ এবং আপনি আপনার জীবনে দীর্ঘ সময় এগুলো নিয়ে কাজ করছেন বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক এবং দেশীয় মহলে। সেটা হচ্ছে সমকামিতার বিষয়টি উঠে এসেছে, যে সমকামিতার একটি অধিকার দেয়া বা সেই বিষয়টিকে প্রকাশ্যে হয়তো বা তাকে বৈধতা দেওয়া হবে কিনা, এমন বিষয় কি যুক্ত রয়েছে এই মানবাধিকার কমিশনের সাথে? এই বিষয়টি কোনো সম্পর্ক রয়েছে কি? আমি পুরাটা যেহেতু চুক্তি দেখি নাই, সুতরাং এটা নিয়ে আমার সঙ্গে মতামত না দেওয়া ভালো। তবে বলা হয়েছে যারা বিশেষ সুবিধার লোক, মানে বিশেষ প্রতিবন্ধী গোষ্ঠী যারা আছে, যারা থার্ড লিঙ্গের যারা আছে, তাদের অধিকারটাকে এই এই চুক্তিপত্রের ভিতর আনা হয়েছে। যে সমকামিতার বিষয়টি এর ভিতরে আছে কিনা আমি ঠিক জানি না, এবং বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে সমকামিতা নাই।
কিছু কিছু অনুমোদন আছে বটে, কিন্তু সব দেশে নাই, সেটা একটা বিষয়। সুতরাং এইটা নিয়ে আমার মতামত দেওয়া মুশকিল। আচ্ছা জি, ধন্যবাদ। আমি না, এই বিষয়ে আরেকটি আমি জায়গায় একটু আসি, যোগ সেটি করি, হচ্ছে আমি একটু স্যারকে যোগ, আমি জি একটু প্লিজ কাদের প্লিজ প্লিজ। ভাইকে যোগ করি। আসলে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এটার আসলে এখনো তো আমরা জানি না এটা আদৌ কি জি আছে। জি তবে আমাদের দেশের যে সংস্কৃতি বা আমাদের দেশে যে ধর্মীয় যে সেগমেন্ট আছে বা বিভিন্ন জাতির যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, প্রত্যেকেরই মানবাধিকারের বিষয় আছে। এখন প্রত্যেকের মানবাধিকার, ওনারা নিশ্চয়ই আন্তর্জাতিক সংস্থা, ওনাদের কাজই এটা, ওনারা নিশ্চয়ই আমাদের সংস্কৃতি, ধর্ম, জাতি সবকিছু বিবেচনায় নিয়েই এই বিষয়ে কাজ করবেন বলে আমি আশা করি, এবং সরকারও নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবেন, এইটুকু আমরা আশা সরকার করতে পারি। এই চুক্তিপত্রের এই ধরনের ক্লজে সরকার অনুমোদন দেবেন এরকম মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা হলো আমার সময় বলে দেবে। জি জি আচ্ছা, আমি মানবাধিকার ইস্যুতেই থাকছি। আমি জনাব আব্দুল কাদের আপনার কাছে আবারও একটি বিষয়, সম্পূর্ণ বিষয় জানি। সেটি হচ্ছে যে আমাদের দেশে এই মুহূর্তে বিগত সরকারের সময় না হয় মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এমন বিষয়গুলো আপনি বলছিলেন। তো এই সরকারের আমলে কি মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো বিষয় হয়েছে যে নতুন করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলতে হয়েছে বাংলাদেশে? এখনো কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আসলে নয়তো হঠাৎ করে এখন কেন? না, হ্যাঁ, হঠাৎ করে আমার ধারণা যে আগে সরকার এটাকে এখানে আসতে অনুমতি দেন নাই, বা জাতিসংঘ উৎসাহবোধ করে না যে এখানে একটা অফিস করা দরকার, মানবাধিকার বিষয়ক অফিস করা দরকার। কিন্তু এই সরকার সম্মত হয়েছেন যে অফিস করতে। আমি যতটুকু দেখেছি বা সেটা হচ্ছে যে বিগত গভর্নমেন্টের যে সমস্ত স- মানবাধিকার লঙ্ঘন করেছে সেইগুলো নিয়ে তদন্তের নিরপেক্ষতার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক পর্যায়ে তদন্তটাকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে এই সরকার এই মানবাধিকার কমিশনের এই বিষয়টাকে আমার মনে হচ্ছে অগ্রাধিকার দিয়েছে। আর এটা গেলে একদিক। পাশাপাশি হচ্ছে যে এখনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং লঙ্ঘিত হচ্ছে না তা না, কারণ আমরা প্রতিনিয়ত পত্রিকা নিউজে দেখছি যে মানবাধিকার লঙ্ঘন হওয়ার যে প্রক্রিয়াগুলো, এখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না তা বলে তো আমরা পার পাওয়ার কোনো সুযোগ নেই। তবে মানবাধিকার কমিশন যেটা আছে তারা কি এইটাকে যদি নিয়ন্ত্রণে আনতে পারেন বা মতামত দিতে এটাকে যদি থামাই দিতে পারে তাহলে খুব ভালো। কিন্তু সেই সুযোগটাও তাদের এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। কিন্তু আমাদের আমরা প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘনের ভিতরেই আছি। এবং এটা বিশেষ করে এই এই যে কিছু কিছু অযথাই মৃত্যু, মানে কোন প্রয়োজন নাই, কিন্তু দেখা গেল যে মিছিল মিটিং আন্দোলন, তারপরে এখনো কিন্তু আপনি গ্রাসরুটে হিন্দুরা বা সংখ্যালঘুরা নির্যাতিত এখনো যথেষ্ট ভাবে হচ্ছে, এবং চাঁদাবাজির প্রবণতা আছে। এখনো কিডন্যাপ করা হয়, মানে ফিল্ডে একদম গ্রামে, এইসব জায়গাগুলো এখনো বিদ্যমান। সুতরাং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না এটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু সেটা যদি আমরা যদি একটু উন্নত করতে পারি, আমরা যদি এটা নিয়ন্ত্রণে আনতে পারি, সেটা আমাদের জাতিগতভাবে একটা ভালো দিক। আর আরেকটা বিষয় যে এরকম থাকলে কিন্তু মানবাধিকার কমিশন থাক আর না থাকে এটা এটা কিন্তু আসা যায় না, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তি প্রতিনিয়তই পূর্ণ হবে, এবং আন্তর্জাতিক যে বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক যে সমস্ত চুক্তি সেটা সম্পাদন অথবা প্রণয়ন, এই বিভিন্ন খাতেই কিন্তু এটা এটা আমরা জাতিগতভাবে দেশগতভাবে এটা সমস্যার ভিতরে আমরা পড়বো। সুতরাং আমাদের অর্থনীতিতে একটা বিরাট ধাক্কা আহ, শুরু হয়েছে এবং আরো হবে। আহ, সেটা সেটা মানে এই মানবাধিকার পরিস্থিতিতে আমাদের একটু, মানে আমরা যদি স্বাভাবিক পর্যায়ে না আনতে পারি, এটা একটা আরেকটা সমস্যা হচ্ছে যে ধরেন জাতিসংঘ এবং ওয়ার্ল্ড ব্যাংক যারা এখানে অফিস করে তারা সবকিছু ক্ষেত্রে দায় মুক্তি চায়। আর এটা এটা এই মানবাধিকার কমিশনের দায় মুক্তির বিষয়টা এসছে, কিন্তু তারা দায় মুক্তি চেয়ে ধরেন এখানে ইনকাম করবে ট্যাক্স দেবে না, গাড়ি চড়বে ট্যাক্স দেবে না, হ্যাঁ, তো গাড়িতে কেউ মেরে ফেলেও তার 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 জন্য বিচার করা যাবে না। এই ঘটনা ওয়ার্ল্ড ব্যাংকের একজন একজন এরকম ঘটনার সঙ্গে জড়িত। তারপরে যদি কাউকে যদি চাকরি থেকে জোর করে বিদায় দিয়ে দেয় তার বিরুদ্ধে কেস করা যাবে না। সুতরাং এইরকম মানে কর্পোরেট বা দায় মুক্তির যে ব্যবস্থা এটা এটা জাতির জন্য ঠিক না আর কি।
সুতরাং আপনি ইনকাম করবেন, ট্যাক্স দেবেন। আর তাহলে জনগণ কেন ট্যাক্স দেবে? ওনারা ওনারা হাই পেড স্টাফ, আন্তর্জাতিক মানে টাকা পায়, ডলারে বেতন পায়, তাহলে ওনারা ট্যাক্স দেবেন না কেন? এই দেশের জন্য তো, এই দেশের, তারা এই দেশে ইনকাম করে, এই দেশে রুটি রুজি তাদের, বেশি ইনকাম করে, তার ট্যাক্সও বেশি দেবে। সুতরাং এই দায় মুক্তির একটা সুযোগ যদি নিতে নেয়, যে জাতিসংঘ, আমি বললাম তো, জাতিসংঘ এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এইগুলো প্রতিষ্ঠানগুলো কিন্তু দায় মুক্তির আওতায় এখনই আছে। কিন্তু এটা যদি নতুন করে আবার যদি দায় মুক্তি নাই, যেহেতু জাতিসংঘের একটা উইং, তারা বলতেই পারে দায় মুক্তি, বলতে পারবে তাদের চুক্তিতে এই দায় মুক্তির বিষয়টা এসছে। সুতরাং সেটাকে আমার মনে করি যে তাদের দায় মুক্তি দেওয়া ঠিক হবে না, দায়িত্বের ভিতর থাকা উচিত দেশের কোনো জাতির জন্য। জি, ধন্যবাদ। আমি এখনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি জি একটু যোগ করি, মানবাধিকার লঙ্ঘন এখনো হচ্ছে। এখন আমরা কি দেখছি যে ভিডিও করে মানুষ মারা হচ্ছে। মানুষ মারবেন ভাই, মারেন, ভিডিও করা হচ্ছে, সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হচ্ছে। কোথায় মানবাধিকার? এখন ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা করা হচ্ছে ভিন্ন মতের হওয়ার কারণে, ভিন্ন ধর্মের হওয়ার কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, রেপ করা হচ্ছে। তো মানবাধিকার লঙ্ঘন আমি তো কম দেখছি না। এবং এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও দেখা যাচ্ছে। কখনো বলা হচ্ছে যে এটা প্রেশার গ্রুপ, মব কালচার শুরু হয়েছে, যেটা টিচারদের গলায় জুতা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, টিচারদেরকে অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে। সেগুলি সবই তো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এগুলো যদি আপনি সমষ্টির মানে একসাথে দেখেন, সবই মানবাধিকার লঙ্ঘন। তাই হচ্ছে না বলা যাবে না, হচ্ছে। ধন্যবাদ। এটি কেন হচ্ছে, জনাব সাদউদ্দিন, আপনার কাছে কি মনে হয়? এইটা এক ধরনের সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। আসলে এই যে আপনি গত জুলাই আন্দোলনের জুলাই আন্দোলন থেকে শুরু করে এই যে তরুণ প্রজন্মের দেরকে যে ক্লাসের বাইরে চলে আসছে, এদেরকে আর ক্যাম্পাসে ক্লাসে ফিরিয়ে নেওয়া যাচ্ছে না। এদেরকে উচিত ক্লাসে ফিরে যাওয়া। এদের কাজ হচ্ছে পড়াশোনা করা, তারা ছাত্ররা পড়াশোনা করবে। কিন্তু আমরা এদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি, এবং এই অস্থিরতাগুলোকে উস্কে দেওয়া হচ্ছে কোনো না কোনো মহল থেকে। তো কেন তারা উস্কে দিচ্ছে? এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব, ভবিষ্যৎ জাতির ভবিষ্যতেরা। এদেরকে উস্কে দিয়ে অস্থির এদের মনোজগতে তো এক ধরনের পরিবর্তন চলে আসছে। এরা এখন খুব সহজ পন্থায় অর্থ উপার্জনের পদ্ধতি খুঁজছে। কেউ MP হওয়ার স্বপ্ন দেখছে, কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, কেউ উপদেষ্টা হয়েছেন। সো অন্যরা ভাবছে ওরা হতে পেরেছে, আমি কেন হব না? সো তার মধ্যে অস্থিরতা বেড়ে গেছে। এগুলোর আসলে আমাদের একটা মনোজাগতিক মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ দরকার। যিনি হয়তো কোনো বিশিষ্ট মনোবিদদেরকে আপনি এই প্রশ্নটা করতে পারেন। এটা আমাদের লং টার্মে ভবিষ্যতে কি হবে আমি ভাবতে পারছি না। কারণ এটা এক ধরনের আমাদের মনোজগতে এক ধরনের প্রভাব ফেলছে, এবং পরের প্রজন্মের উপরও এই প্রভাবটা থেকে যাবে। যারা এখন, আমরা কিন্তু ধরেন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে দেশে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যন্তই সেটা সীমাবদ্ধ ছিল। এবার আমরা দেখেছি স্কুল কলেজের ছাত্ররা আন্দোলনে যোগ দেওয়ানো হচ্ছে। সো এই স্কুল কলেজের ছাত্রদের তো আন্দোলনে টেনে আনা এক ধরনের, আমি বলবো যে এটা এক ধরনের অপরাধ। কারণ ওরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ম্যাচিউর ধরে নেই আমরা, তাদের মধ্যে আন্দোলন থাকলেও তাও সীমাবদ্ধ থাকলে হয়তো বলা যেত। তো এই যে একটা অস্থিরতা, দুই তিনটা প্রজন্মকে আমরা অস্থির প্রজন্মে পরিণত করে ফেলেছি, এর থেকে পরিত্রাণ কিভাবে হবে আমি জানি না। ধন্যবাদ। আমি একটি বিষয়ে আসি। আপনি বলছিলেন জনাব সাদউদ্দিন যে এই যে মব কালচার এবং এই ছাত্রদের একটি অস্থিরতা তরুণ প্রজন্মের, তো এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টি একটি দল আত্মপ্রকাশিত হয়েছে। তরুণ প্রজন্মদের একটি অংশ তারা একটি দল গঠন করেছেন। একই সাথে দিয়ে যারা তরুণ প্রজন্মে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন বা বিগত সরকারের পতনের সময় যারা আন্দোলনে অংশ নিয়ে সরকারকে পতন ঘটিয়েছে, তো তাদের কিন্তু একটি বক্তব্য রয়েছে। ওনারা বলছেন যে আমরা এখনো রাজপথে রয়েছে একটি কারণে, সেটি হচ্ছে আগামীতে কখনোই যেন কোনো ফ্যাসিস্ট সরকারের আর আবির্ভাব এই দেশে না ঘটতে পারে, কোনো স্বৈরাচারের আবির্ভাব এই দেশে না ঘটতে পারে, সেই জন্য আমরা রাজপথে এখনো রয়েছে। সেই দায়িত্ব শেষ হয়ে গেলে আমরা ফিরে যাব, এমন কথাও কিন্তু ওনারা বলছেন। বিষয়টির সাথে আসলে কতটা
আহ, বাস্তবিক জায়গা থেকে আপনারা সহমত পোষণ করবেন বা ভিন্ন মত, বা কি কারণে? না, তাদের এই বক্তব্য আসলে কি তারা সেটা চাচ্ছে? তাহলে 150 গাড়ি নিয়ে শোডাউন করার তো দরকার নাই, জনসংযোগ করার তো দরকার নাই। আমরা কি দেখছি যে 150 গাড়ি নিয়ে একটা বিশাল শোডাউন হচ্ছে বিভিন্ন এলাকায়। রাজনৈতিক দলের জন্য তারা নিবন্ধন চেয়েছে, ভালো কথা, তারা রাজনৈতিক দল হবে, নিয়মতান্ত্রিক পন্থায় রাজনীতি করুক, কোনো অসুবিধা নেই, তাদের গণতান্ত্রিক অধিকার, তারা রাজনীতি করবে। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে, কথা বলবে, তরুণ প্রজন্ম কথা বললে নিশ্চয়ই ভালো কিছু আইডিয়া তারা দিবে। কিন্তু আমরা তো সেটা দেখছি না। আমরা দেখছি তারা যেখানে যখন যাকে মনে করা হচ্ছে যে আমার ভিন্নমত, সো ধরো মারো, মব কালচার শুরু করছে। সো এটা তো নিয়মতান্ত্রিক রাজনীতির লক্ষণ না, এটা হলো অস্থির রাজনীতি। এই রাজনীতির পরিণতি শেষ কোথায়? আপনি যদি আসলেই চান যে বাংলাদেশটাকে একটা সুন্দর সিস্টেম, একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই, বাংলাদেশকে নতুন করে গড়তে চাই, ভালো কথা, আপনি আসেন, নিয়মতান্ত্রিক পথে আসেন। যদি মনে করেন যে আমাদের আগের নির্বাচন সিস্টেম ভালো না, ঠিক আছে, সেটা পরিবর্তন করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনি পরিবর্তন করেন। আপনার তো কোনো রাইট নেই রাস্তায় একজন ভিন্নমত পোষণ করছে তাকে গিয়ে মেরে ফেললেন। এইটা তো মানে সিস্টেম হতে পারে না। অথবা আপনি বলেন যে আমরা আর কোনো নির্বাচন করব না, আমরা এইভাবেই চালাবো, সেটা বলেন জনসমক্ষে যে আমরা আগামী 5 বছর এইভাবে চলবে, নতুন বাংলাদেশের নতুন ভাবে আমরা গড়ব, সো কোনো নির্বাচন হবে না। সেটাও তো বলছেন না। আপনি তো বলছেন নির্বাচন হবে, ডেটও দিচ্ছেন একটা। তো আপনি যদি নির্বাচনের রাজনীতির কথা বলেন একদিকে, আরেকদিকে আপনি মব কালচারকে জাস্টিফাই করবেন, এটা তো দ্বিচারিতা, দ্বিমুখিতা, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ। আমি জনাব ডক্টর আব্দুল কাদের, আপনার কাছে একই বিষয়টি জানতে চাই, যেটি জনাব সাদউদ্দিন আহমেদ বলছিলেন, মব কালচার একটি অস্থির অবস্থার ভিতরে আমরা যাচ্ছি। আপনার কাছে কি মনে হয়, একজন বর্ষিয়ান মানুষ হিসেবে, এদেশের একজন সিনিয়র সিটিজেন এবং একই সাথে একজন এনজিও বিশেষজ্ঞ, আপনি লক্ষ লক্ষ লোকের সাথে একদম প্রান্তিক পর্যায়ে কাজ করেন, মানুষের নার্ভের সাথে আপনি সরাসরি যুক্ত, যে কোনো ভাবেই হোক না কেন, আপনার কাছে কি মনে হয় এতে পরিণতি কোন দিকে যাচ্ছে, বা এটি কেনই বা বারবার ঘুরে ঘুরে আসছে? আহ, এটার জন্য দুর্ভাগ্যজনক হলেও বলতে হয় যে আমাদের সরকারি যে সমস্ত অর্গান বা প্রতিষ্ঠান, বিশেষ করে আহ, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা, ক্ষমতার কি বলবো দুর্বলতা আর কি, মানে তাদের প্রতি যথাযথ ক্ষমতা আহ, না থাকা এবং প্রয়োগ না করা, এই অবস্থার কারণে যারা যারা ফিল্ডে আছে, মানে দুষ্ট চক্র মূলত এইগুলোর সঙ্গে বেশিরভাগ জড়িত। কারণ ফিল্ড পর্যায়ে যারা আছে, আহ, যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত, তারা খুব স্বাভাবিক আচরণ কেন্দ্রিক নেই, এবং তারা ধরেন আওয়ামী লীগের সুযোগ পেলেও এই ধরনের সমস্যার ভিতর থাকে, বিএনপি পেলেও সমস্যা থাকবে, যে কোনো পার্টি থাক না কেন সে তারা হলো প্রেজেন্ট গভর্নমেন্টের লোকজন, এটা হলে বেশিরভাগ ক্ষেত্রে আছে। সুতরাং এই আমরা এখন যে যুব সমাজ, যে উঠতি যুব সমাজ বা তাদের যে আগ্রহ উদ্দীপনা এবং বিকল্প বাংলা তৈরি সৃষ্টিতে বিনির্মাণে তাদের যে সদিচ্ছা, সেই সদিচ্ছার কিন্তু ঘাটতি বা সমস্যা হচ্ছে এই সমস্ত জনগোষ্ঠী আর কি, বা যারা সুযোগ সন্ধানী, এরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির বলে খুব খুব ঘোষণা দেওয়ার কোনো যুক্তি নাই। এটা হচ্ছে সুযোগ সন্ধানী, যখন যেভাবে পাচ্ছে একটা সমস্যা করতে পারলে সেখান থেকে কিছু ইনকাম করার সুযোগ হচ্ছে, এবং এবং না দিলেও কিন্তু আপনারা দেখছেন মেরে ফেলার মতো ঘটনাও ঘটছে আর কি, অপ্রয়োজনীয় বা আপনি সরকারি আহ, সরকারি যন্ত্র, যেমন জেলা পর্যায়ে সরকারি যন্ত্র, তাদেরও মানে স্বাধীনভাবে কাজ করার সমস্যা, কিন্তু এখানে এখানে আমরাও নিজেরা, আমি জেলার সঙ্গে সংশ্লিষ্ট, তো এই সমস্ত লোকজন তখন বলে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা হতে হবে, তখন প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তখন অনেক সময় কি বলে নিরুপায় হয়ে যায়, সহায়। অসহায় হয়ে যায়। হ্যাঁ, যে তারা এটাকে কিভাবে করবে কিভাবে করবে না।
এবং তারা প্রতিবাদে আছে, ঠিক আছে পরে দেখি। এবং আরো দুর্ভাগ্য আছে যে সরকারি অফিসে তাদের অনেকের ক্ষেত্রে তাদের আড্ডাখানা হয়েছে। এবং এবং আমি দেখেন নদী বিধৌত এলাকায় থাকি, এখানে বালি মহাল, তারপরে ইজারা, এইগুলো তো এখন তো নাই, কিন্তু তারা গাদ্দার মতো করে এগুলো ধরেন তার বল প্রয়োগ করে, নিজেদের ভিতরে বল প্রয়োগ করে কি নিয়ন্ত্রণ নেবে সেই সবগুলো আছে। তারপরে বাড়ি দিয়ে চাঁদা চাওয়া, হ্যাঁ, আবার না দিলে বলে যে মেরে দেবো, এই সমস্ত বিষয়গুলো আছে। এই রকম যে চলতে থাকে কতদিন চলবে? এবং এবং পরে মনে হচ্ছে যে এটা একটা আহ মানে গণসংঘাতে পরিণত হবে জাতির জন্য। কারণ আমি আমি বাঁচার চেষ্টা করবো আর একজন মারার চেষ্টা করবে। তো সুতরাং জাতিগতভাবে এইটা দীর্ঘমেয়াদী চলতে থাকলে গৃহযুদ্ধের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। মানে প্রতি বিপ্লবী একটা কথা আছে, একটা বিপ্লব তো হয়েছে বটে, কিন্তু এটা প্রতি বিপ্লবী হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যদি এখনই যদি এটাকে সরকার নিয়ন্ত্রণে আনতে পারে বা নিয়ন্ত্রিত না হয়, তাহলে এটা একটা একটা উদাহরণ তৈরি হবে এবং যে যার মতো স্বেচ্ছাচারিতা শুরু হয়ে যাবে, যে যার মতো সুযোগ তুলতে চেষ্টা করবে। এটা জাতির জন্য নিশ্চয়ই খুব দুঃখের এবং খুব বেদনার হবে আর কি, খুব পীড়াদায়ক হবে জাতির জন্য। এবং উন্নয়ন কর্মকাণ্ড ধরেন থেমে গেছে, সেগুলো নাই, গতিশীল নাই। তারপরে স্কুলে ছাত্রদের আমরা যেটা আগেই আলোচনা এসেছিল যে স্কুল ছাত্রদেরকে স্কুলে ঢোকানো যাচ্ছে না, তারা পড়তে চায় না। এবং এটা দুর্ভাগ্যজনক হয়েছে আমাদের সচিবালয়ে যে অর্ধেক পরীক্ষাতে ফুল পাস করার যে প্রবণতা, এইটাকে কন্ট্রোল না করতে পারার কারণে আজকে আমাদের অনেক খেসার দিতে হচ্ছে জাতিকে, এবং আগামীতেও দিতে হবে। তারপরে আপনার হলো আনসার বাহিনী, যাই হোক আনসার বাহিনী গেছিল একটা পর্যায়ে এসছে, কিন্তু আবার পরীক্ষা না দিয়ে পাশ করা যেত, অটো পাস করাইতে হবে, এই সমস্ত দুর্ভাগ্যজনক। এই সমস্ত ছেলে পেলে আমাদের সন্তান আমাদের সন্তান, এই সন্তানরা আগামীতে কি হবে? কারণ এরা যে অর্ধেক মানে 10 সাবজেক্টে পড়ার কথা 5 সাবজেক্টে পাস করে এর না, এবং বিদেশে এদের কপাল পড়েছিল ভালো ছাত্রদের, কারণ যারা বিদেশে হয়তো লেখাপড়া করতে পারতো, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতো, যাদের জন্য বিশ্ব উন্মুক্ত ছিল যে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য, তাদের কপাল পড়েছে। কারণ এই 5 সাবজেক্ট পাস করলে কোনো বিদেশি কোনো ইউনিভার্সিটি পড়াশোনার সুযোগ পাবে না। এবং আমরা যারা নিয়োগকর্তা, যারা নিয়োগ দেব, তখন বলে ও তুমি 5 সাবজেক্টে পাস করছো, ওটা তো একটা মার্ক হয়ে থাকলো, তার চাকরি পাইতেও কষ্ট হয়ে যাবে, দেশে চাকরি পাইতেও কষ্ট হয়ে যাবে। এই সমস্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক ঘটনাগুলো আমাদের সন্তানেরা এগুলো করছে, যেভাবে হয়ে গেছে, এটা এখন নিয়ন্ত্রণে আসা দরকার আর কি। এখন সেটার জন্য সরকারকে আর একটু কঠোর হতে হবে, তাহলে নিয়ন্ত্রণ আনা যাবে না। এটা খুব স্বাভাবিক অবস্থায় নাই, কিন্তু যে ইচ্ছা করলে নিয়ন্ত্রণ হবে এই 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 মানে এরকম কিছু কোনোভাবে মনে হচ্ছে না আমার কাছে। এটা একটা এরকম না পাইলে দীর্ঘমেয়াদী থাকবে এবং তখন বিশৃঙ্খলতা শুরু হবে। আমি একটু যোগ করি জাফর ভাই, মানে ধন্যবাদ। জি জি, অবশ্যই অবশ্যই আপনার কাছে আসছেন, জি প্লিজ। আমি একটু যোগ করি যে আমাদের এটা দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে সবসময় মানুষ রেফারেন্স নেয় হচ্ছে খারাপ জিনিসটা থেকে, এবং বিগত সরকারের খারাপ কতটুকু খারাপ ছিল ওটা থেকে আমাদের রেফারেন্স। এরপরের সরকার বা এরপরের দল যারাই আসবে তারা আইসা কিন্তু রেফারেন্স ধরবে এইটাকে, এবং এর চেয়ে আরো কত খারাপ হওয়া যায়। কারণ এর চেয়ে ভালো করার চিন্তা কেউ করে না আমাদের দেশে। সাধারণত অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে আগের সরকারের খারাপটাকে রেফারেন্স হিসাবে ধরে কাজ শুরু হয়, যার ফলে স্বাভাবিকভাবে ওইটা ছাড়া যায় পরের সরকাররা। এবং কথায় কথায় এখন যেমন বলা হয় যে কিছু ঘটলেই একজনকে মেরে ফেলছে, বলে 16 বছর কোথায় ছিলেন, তখন মারছে, তখন দেখেন নাই। তার মানে কি রেফারেন্স নিচ্ছে সে 16 বছরে যে খারাপ কাজটা হয়েছে ওটা হলো তার রেফারেন্স। সো এখন যে খারাপ কাজগুলো হচ্ছে এটা রেফারেন্স হবে ভবিষ্যতে। এটাই সত্য কথা আমাদের দেশে। যেটা শঙ্কা প্রকাশ করলেন কাদের ভাই, যে এই ছেলে পেলে এই যে অটো পাস হচ্ছে, আগামীতে রেফারেন্স দিবে আগেও তো অটো পাস হয়েছে, এখন আমাদের দেন। সো এটা আসলেই আশঙ্কাজনক। এটা থেকে উত্তরণের উপায় কিভাবে হবে হয়তো রাজনীতিবিদরা বলতে পারবেন। ধন্যবাদ। আমি একটি প্রসঙ্গে, জি ধন্যবাদ, আমি একটি প্রসঙ্গে থাকছি জনাব সাদুদ্দিন আপনার কাছে। একটু আগে জনাব আব্দুল কাদের যেটা বলছিলেন
একটা কথা একটি টার্ম উনি ইউজ করেছেন যে এমন একটি পরিস্থিতি, এমন একটি শঙ্কা রয়েছে। তো এটি নিয়ে কি আপনার কাছে একই রকম মনে হয় যে আমরা কি এমন কোন পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি কিনা? একটা সরি, আমি আপনার পুরো কথাটা শুনতে পাইনি নেটওয়ার্কের জন্য, গৃহযুদ্ধ, আবার বলবেন? সিভিল ওয়ারের দিকে আমরা ধাবি। জি জি জি, অবশ্যই। এইটা আমি আসলে একটু আগে এই জনাব আব্দুল কাদের বলছিলেন, জি গৃহযুদ্ধের কথা বলছিলেন যে এমন কোন সংখ্যা আমাদেরও রয়েছে কিনা, এমন পরিস্থিতিকে আমরা যাচ্ছি কিনা। না, উনি যেই কোন পার্সপেক্টিভ থেকে বলেছেন হয়তো উনি হয়তো চিন্তা করেছেন যে আমরা যেই সংঘাত সহিংসতা যেভাবে চলছে, আহ, জি জি দুই দুই পক্ষ ভিন্ন মতের হলেই আমি সহিংসতার দিকে চলে যাচ্ছি, সংঘাতের দিকে চলে যাচ্ছি। একসময় তো পিঠ দেয়ালে ঠেকে গেলে দুর্বল গ্রুপ প্রতি বিপ্লবের চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। যে কোনো বিপ্লবের পরেই প্রতি বিপ্লবের চিন্তা বা প্রতি বিপ্লবের পরিস্থিতি গড়ে ওঠে। উনি হয়তো ওই পার্সপেক্টিভ থেকে বলেছেন যে গৃহযুদ্ধের লাগাটা মানে গৃহযুদ্ধের পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, সেই শঙ্কা সবসময় থেকে যায় যখনই একটা পক্ষ অতিরিক্ত সহিংসতার দিকে যেতে থাকবে, সমাজে অস্থিরতা বাড়তে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে থাকবে, বিদেশি বিনিয়োগ ঠিকমতো আসবে না, ব্যবসা বাণিজ্যে ধস নামবে, তখন মানুষের মধ্যে এক ধরনের হাহাকার তৈরি হবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। সো তখন তারা কি করবে তারা নিজেরাও জানে না। সো এই এই সংঘাতময় পরিস্থিতিকে যতটা দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে যদি না আনা যায়, তাহলে সেই সম্ভাবনা থেকেই যাবে। গৃহযুদ্ধের যেটা বলছেন, সম্ভাবনা থেকেই যাবে যতক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে নিয়ন্ত্রণে না আনতে পারবো। তা আমি তো গত 1 বছরে এগুলোর কোনো নিয়ন্ত্রণ আমরা দেখতে পাইনি সত্যি কথা দেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, অর্থনৈতিকভাবেও আমরা অনেক গল্প শুনি, কথা শুনি, বাট রিয়েলিটিতে বাজারে আমরা এর কোনো প্রভাব দেখছি না। বা বিনিয়োগের ক্ষেত্রেও আমরা কোনো আসলে একটা অস্থায়ী সরকারের কাছে বিদেশি বিনিয়োগ আশাও করা যায় না। বিদেশিরা একটা নিশ্চয়তা চায়, তার ইনভেস্টমেন্টের একটা গ্যারান্টি চায়, যে একটা সরকার 5 বছর যদি থাকলে তারা ভাবে যে ঠিক আছে, আমি এখন ইনভেস্ট করি, 5 বছরে আমার ইনভেস্টমেন্টের রিটার্নটা চলে আসবে। যদি 5 বছর পর অন্য সরকারও আসে, অন্তত 5 বছর আমি নিশ্চিত। সো এরকম একটা নিশ্চয়তা না থাকলে ইনভেস্টররাও আসতে চায় না, যার ফলে বিনিয়োগ আসছে না। এখন আমরা বেঁচে আছি রেমিটেন্সের উপর। এবং এই যে আমেরিকার সাথে যে ট্যারিফ যুদ্ধ চলছে, এটাতেও যদি একটা ভালো সলিউশনে আমরা না যেতে পারি, ভালো চুক্তিতে না যেতে পারি, হয়তো গার্মেন্ট সেক্টরেও আমাদের একটা আরেক ধরনের ধস নেমে আসতে পারে। তো সব মিলিয়ে মানুষের মধ্যে একটা অস্থিরতা কিন্তু কাজ করছে, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন। সো এটার একটা ইম্প্যাক্ট তো হবেই, সামাজিকভাবে হতেই পারে। জি, ধন্যবাদ। আমি আপনি একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। আমি আপনার একটি বিশ্লেষণ জানতে চাই, যেহেতু সিভিল ওয়ারের প্রশ্ন উঠে এসেছে, সেটির পার্সপেক্টিভে, যে অনেকেই বলছেন আমাদের দেশে যে সাধারণত এখন পর্যন্ত যে 16টি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস রয়েছে, লাইবেরিয়া, কম্বোডিয়া বা অন্যান্য যে দেশগুলোতে, সেগুলোতে কিন্তু গৃহযুদ্ধ বা এরকম অস্থিরতা, বিশৃঙ্খলতা বিরাজ করেই আসছে দীর্ঘ সময় ধরে, যেখানে আপনারাও বলছিলেন যে অভিজ্ঞতা ভালো নয় সেখানকার। তো আপনি একজন সামরিক কর্মকর্তা হিসেবে অবসরপ্রাপ্ত, যে আপনার পার্সপেক্টিভে কি মনে হয় যে এই যে শঙ্কা, এই যে সংকট আমাদের দেশে আরো ঘনীভূত হচ্ছে, প্রতিদিনের চিত্র যেমন আমরা দেখছি, সেটি যদি আরো ঘনীভূত হয় এবং সেটি যদি কোনো না কোনো কারণে আরো বড় কোনো সংঘাতের দিকে যায়, তাহলে সেটি কি ডিজাইন কোনো ইস্যু হতে পারে? সেটি কি ডিজাইন করে করা হচ্ছে বা হতে পারে এমন মনে হয় আপনার কাছে? সেটির সাথে দেখেন এই যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, আমাদের দেশের মব কালচার বা সবকিছু সম্পর্ক আসলে কোন জায়গায়? দেখেন এটার সাথে আপনার অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে। একটা হচ্ছে যে জাতিসংঘ যেসব জি জায়গায় আপনি বলছেন জাতিগত কিংবা বেশিরভাগ ক্ষেত্রে জাতিগত বিরোধ, দুইটি পক্ষ মুখোমুখি থাকে, তাদের দুই পক্ষের হাতে অস্ত্র থাকে, তারা গৃহযুদ্ধে জড়ায় যায়, তখন তারা মানবাধিকার কমিশন ওখানে এনশিওর করে যাতে মানবাধিকার লঙ্ঘন যতটা নিয়ন্ত্রণে রাখা যায়। তো আমাদের তো পরিস্থিতি শুধু আমাদের দেশ না, এখন যেটা কিছুদিন আগে খুব সরব হয়েছিল, চট্টগ্রামের করিডোর, তারপর ওদিকে আরাকান আর্মি, রোহিঙ্গা, কুকি চীন, নানা রকম জিও পলিটিক্যাল সমীকরণ বাংলাদেশে এখন বিরাজ করছে।
এখন এক্স্যাক্টলি কোনটা কখন স্পার্ক করবে এটা এই মুহূর্তে মানে অ্যান্টিসিপেট করা খুবই ডিফিকাল্ট। আর আগাম আমি আসলে বলতেও চাই না, এটার অনেক বড় পরিধি। আমি যেই পয়েন্টগুলো বললাম এর সাথে অনেক জিও পলিটিক্যাল ইস্যু আছে, অনেক জিও ইকোনমিক্যাল ইস্যু আছে, বিগ পাওয়ার্স রাইভালরির কিছু ইস্যু থাকতে পারে। আমাদের আশেপাশে দুইটা বৃহৎ রাষ্ট্র আছে, তাদের ইন্টারেস্ট আছে। রাশিয়া আমাদের এখানে ইনভেস্টমেন্ট আছে, তাদের ইন্টারেস্ট থাকতে পারে। আমেরিকান ইন্টারেস্ট তো শোনাই যাচ্ছে। সো সব মিলিয়ে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে এই জাতীয় সিভিল ওয়ারের পরিস্থিতিতে কখন যাবে এটা আসলে বলা মুশকিল। এবং তবে সম্ভাবনা আমি উড়িয়ে দিই না। কাদের ভাই যদি কিছু বলেন। জনাব আব্দুল কাদের স্যার, আমি আপনার কাছে একটি জি, এই বিষয়ে আমি একটু স্যার থাকছি আপনার কাছে জনাব আব্দুল কাদের। সেটা স্যার, আপনি যদি বলেন যে এই সরকার কি কোনোভাবে ব্যর্থ হচ্ছে, কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে পারছে না, কন্টিনিউসলি এই যে অস্থিরতা বিরাজ করছে, আপনার কাছে কি মনে হয়? আমি এটির সাথে আন্তর্জাতিক কোনো কিছু জড়িত আছে কিনা, আন্তর্জাতিক কোনো রাষ্ট্র বা কোনো সম্প্রদায় বা কোনো গোষ্ঠী? এখন তো এই আবারও জিও পলিটিক্যাল ইস্যুর কথা বলতে হয়, কারণ আহ, বাংলাদেশ জি জি তো জি অনেক দেশেরই কিছু কিছু আকাঙ্ক্ষা আছে, কিভাবে থাকা যায়, কিভাবে রাখা যায়, কিভাবে অস্থির করে রাখা যায়। আহ, বাংলাদেশে ভালো চাই এরকম রাষ্ট্র কিন্তু খুব কম। কিন্তু অস্থির থাকুক সেটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন কর্নার থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি তাতে এইভাবে মনে হয় আর কি। তো সুতরাং জাতিগতভাবে বা অবস্থানগতভাবে আমি বলতে বিশেষ করে বঙ্গোপসাগরীয় এলাকায় অবস্থানগতভাবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে, এবং সেই জায়গাটাকে আহ, কোনোভাবে ঘাঁটি, কোনোভাবে বাণিজ্য, কোনো সময় করিডোর, বিভিন্ন নামে এটাকে ব্যবহার করার চেষ্টা করা হয় এবং সুযোগ ধরার চেষ্টা করা হয়। এটা হয়তো হয় নাই, আবার কবে হবে সেটাও জানি না, বা হয়ে যেতে পারে। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব কিন্তু অনেক, মানে এটা অবস্থানগত ভাবে আর কি। তো আমরা যেটা হচ্ছে যে আমরা প্রতিষ্ঠান নিয়ে যে সমস্ত মানে রাষ্ট্র নিয়ে আহ, যে জনগণ জনগণের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে, এবং এবং উপর থেকে মানে গ্রাসরুট পর্যন্ত ক্ষোভ তৈরি হয়েছে। এবং আম, আসলে তো রাষ্ট্র তো একটা রাষ্ট্রীয় কাঠামোর ভিতর থেকে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা চালিত হলে সেটা নাই গ্রহণযোগ্য হয়ে ওঠে, কিন্তু এখন তো ওই জায়গাটা আসলে নাই এখন। সুতরাং রাষ্ট্রীয় যারা পরিচালনার দায়িত্বে আছে তাদেরও কিন্তু লিমিটেশন আছে, তারা অনেক কিছু করতে পারবে না। সংসদ নাই, মন্ত্রী পরিষদ যা আছে আছে, কিন্তু সংসদ তো নাই, এবং সংসদ না থাকলে ম্যান্ডেট থাকবে তখন করে। তো সেই সমস্ত জায়গাগুলো আমাদের এখানে কি অনুপস্থিত আসলে, এবং এইটা দীর্ঘমেয়াদে চললে আরো আরো বিশৃঙ্খলা বাড়বে, এবং অনেক অনেক আত্মাহুতি দিতে হবে আর কি, যদি এরকম বাড়তে থাকে। তো সুতরাং সরকার যদি এখন যারা দায়িত্বে আছেন তারা যদি মনে করে যে না আমরা আহ, নির্বাচন দিয়ে যদি এটাকে হ্যান্ড ওভার করতে পারে ভালো। কিন্তু দুঃখজনক হচ্ছে যে ফিল্ডের অবস্থা হচ্ছে যে আওয়ামী লীগ যেখান থেকে রেখে গেছে অন্যান্য দলগুলো ওখান থেকে শুরু করেছে, ওরা কিন্তু নিচে যায় নাই, ওখান থেকে শুরু করছে আরো আরো কিভাবে বাড়ে কমে এইরকম অবস্থাগুলো। পাশাপাশি আর একটা আশঙ্কা বলি আপনাকে, এই এই জুলাই এই সময়ে জুলাই আগস্টের এই সময়ে আমাদের আহ, আহ, অনেক অস্ত্র কিন্তু সিভিল কি জনগণের হাতে গেছে, অনেক অস্ত্র। এবং আমি কুষ্টিয়ায় থাকি, কুষ্টিয়া থানার একটা অস্ত্র হাতে পাই না, এবং জনগণের যে অস্ত্র জমা ছিল সবগুলো গেছে। তো এটা হলো একটা। এবং কুষ্টিয়া বা ওই বেল্ট আপনারা জানেন যে একটা কি বলি আন্ডারগ্রাউন্ড যে যে যে, বিচরণ ছিল। এখন এই অবৈধ অস্ত্রগুলো তো জনগণের খালি কুষ্টিয়া না, অনেক জায়গায় অবৈধ এই অস্ত্রগুলো জনগণের হাতে গিয়েছে। এটা এটা সরকার রিকভারি করার একটা বিষয়, তা না হলে কিন্তু এই অস্ত্রগুলোই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে, এবং সেটা সেটা ক্ষতিগ্রস্ত হবে জনগণ। এবং অনেক সময় দেখেন বড় ব্যবসায়ী তারা যদি যথাযথ চাঁদাপত্র না দিতে দেখলে এগুলি তার কাছে যাওয়াটা খুব খুব অমূলক না, এবং ইতিমধ্যে সেটা ঘটেছে।
তো আমরা এইটা দুঃখজনক আমাদের আমাদের জন্য যে আহ, সরকারি এবং লাইসেন্স ভুক্ত অস্ত্রগুলো বিভিন্ন হাতে গিয়েছে এবং ফিল্ডে কিন্তু অস্থিরতা বাড়ছে এসব কারণেও। তো রাষ্ট্রের এখন সরকারের যে দায়িত্ব, যদি এখন একটা যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া, কিন্তু নির্বাচন দেবে যে আহ, এই যে যে আহ, কি বলে যে পরিবর্তন আনা, আইনগত ভাবে বা সিস্টেমের কিছু পরিবর্তন আনা। এখন নির্বাচন দিলে আর সিস্টেমের পরিবর্তন কিছু হবে না, যা ছিল তাই থাকবে। ইমিডিয়েট যদি দেয়, আবার দীর্ঘমেয়াদী করলেও ফিল্ড লেভেলের এই ক্রাইসিস কিন্তু বাড়তে থাকবে, তার কন্ট্রোলে থাকবে না। এইসবগুলো নিয়ে এখন আমার ভাবনা আছে যে খুব যত তাড়াতাড়ি সময় নির্বাচন দিয়ে, কিন্তু কিছু কিছু শক্ত হাতে কিছু পরিবর্তন করে পরিবর্তন ম্যান্ডেট তো এই ম্যান্ডেট হাতে নাই। বর্তমান যারা দায়িত্ব পালন করছে, ক্যাটার গভর্নমেন্টের দায়িত্ব ওই ম্যান্ডেট দেয়া নাই। সুতরাং আম, এখন নির্বাচন দিয়েই করতে হবে। এখন নির্বাচন পর্যন্ত কিভাবে যাবে ঠিক আমি আমি জানি না, বা যেভাবে বলা হচ্ছে যে কত সময় নির্বাচন হবে, সেটাও খুব যথেষ্ট ভাবে শক্ত করে প্রকাশ হচ্ছে না। মানে সবারই সংশয় যে এই সময় হবে কি হবে না, এরকম একটা অবস্থা আছে। এবং রাজনীতি দলগুলোও কিন্তু সহমত পোষণ করছে না, যে তারাও কিন্তু এখনো আস্থার সাথে বলতে পারছে না না নির্বাচন হচ্ছে বা হবে, আমরা দলগতভাবে নির্বাচনে যাব। আবার কিছু গ্রুপ আছে যে বলছে তারা পরিবর্তন করেই নির্বাচনে যাবে। তো এই পরিবর্তন কতদিনে করবে? পরিবর্তন করার একটা লিমিট টাইম ফ্রেম যদি থাকতো, যে না আমি 6 মাসে পরিবর্তন করব, 1 বছরে পরিবর্তন করব, তাহলে একটা কথা ছিল। কিন্তু সেইগুলো তো নাই। তো সেসব জায়গায় এখন সবই মানে লাইনচ্যুত অবস্থার গতি চলার মতো একটা বিষয় আমাদের সামনে। তো সুতরাং আমার আকাঙ্ক্ষা যে এটা না সিস্টেম আসবে এবং যথাযথভাবে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে সবকিছু ঘটুক, সেটা আমাদের আমাদের আকাঙ্ক্ষা। জাতিগতভাবে, আমার ব্যক্তিগতভাবে এটা আমাদের আকাঙ্ক্ষা। ধন্যবাদ। আসলে যেই আমি অনেকগুলো সাজ্জাদ, সংস্কার কমিশন জি আছে, জি, বলেন বলেন আপনি। সংস্কার কার্যক্রম, জি জি জি, প্লিজ আপনি বল। অনেক অনেকগুলো সংস্কার কমিশন কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় মিটিং হচ্ছে, বাট আসল কথা হচ্ছে কি, সংস্কার আপনি খালি কাগজে লিখে করলে তো লাভ নাই। মানুষকে তো কনভিন্স করতে হবে যে হ্যাঁ, আমি এই সংস্কারটাকে চাচ্ছি, মানুষ এটাকে কনভিন্স কিনা। আমাদের আমরা তো এই সরকারের তরফ থেকে যেসব সংস্কার কমিশন হচ্ছে বা যেই সংস্কারগুলো নিয়ে আলোচনা হচ্ছে চলছে, এতে কি জনগণের সমর্থন আছে কি নাই, এটা তো বোঝা যাবে নির্বাচনের পরে। এখন আমি যদি জোর করে কোনো সংস্কার চাপিয়ে দিলে সেটা টেকসই হবে না, এটা খুব স্বাভাবিক। 111-এর সময় আমরা কিন্তু অনেক সংস্কারের কথা শুনেছি, টেকসই হয়েছে কোনটা? এনআইডি, যেটা মানুষ ভালোভাবে নিয়েছে, এবং রাজনৈতিক দলের নিবন্ধন। কিন্তু যেই মানে উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক দলের নিবন্ধন সংস্কারগুলো করা হয়েছিল, সেগুলো কিন্তু এখন অনেকটাই শিথিলতা দেখা যাচ্ছে। সো সংস্কার করার আগে আসলে মানুষের টোটাল জনগোষ্ঠীর একটা ঐক্যমত্য লাগবে, এবং এই ঐক্যমত্য নির্বাচিত সরকার ছাড়া অন্য কেউ পারবে না। একটা নির্বাচিত সরকার হলে তার অবস্থান থেকে সে স্ট্রংলি বলতে পারে যে হ্যাঁ, আমি জনগণের ম্যান্ডেট পেয়েছি, এই সংস্কার, আমি এই সংস্কার করছি, মানে সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষে আমি এই সংস্কার করছি। তখন একটা টেকসইয়ের সম্ভাবনা থাকে। আদারওয়াইজ এইগুলো সংস্কার প্রস্তাব কাগজে লিখে জোর করে চাপিয়ে দিয়ে এগুলো আলটিমেটলি টেকসই হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। ধন্যবাদ। আমি জনাব সাজ্জাদ আপনাকে দিয়ে শেষ করব। শেষ যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশের, আমি একটি ভিন্ন প্রসঙ্গে আসতে যাচ্ছি, যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্ত, বহিঃশত্রু আক্রমণ থেকে কতটা কার্যকরী ভূমিকা বা প্রতিরক্ষার জন্য কতটা কার্যকরী হতে পারে। আপনি একজন বিমান বাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, সেই বিষয়টি জানতে চাই ছোট করে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বিমান বাহিনীর, বিশেষ করে যেহেতু বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আমি এটি দিয়ে শেষ করবো আজকে। সেটি হচ্ছে যে কতটা আধুনিকায়ন স্বাধীনতার পরে এখন পর্যন্ত করা হয়েছে, আপনি দেখেছেন যুগোপযোগী কিনা? হ্যাঁ, আচ্ছা, দেখেন, আমাদের দেশটা ছোট, অর্থনীতিও ছোট, আমরা অত উন্নত দেশ না,
সো আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। আপনি আমাকে যদি একজন মানে সাবেক বিমান বাহিনী কর্মকর্তা হিসেবে জিজ্ঞেস করেন, হ্যাঁ, আমাদের আকাশ প্রতিরক্ষায় যে কয়েকটা লেয়ার থাকে, সব লেয়ারেরই কিছু কিছু জিনিস আমাদের আছে। আমরা অন্তত আমাদের আকাশের যেটা বলে এয়ার সুপিরিয়রিটি, শত্রু কোনো দেশ বা শত্রু কোনো পক্ষ আমার আকাশে এসে এয়ার সুপিরিয়রিটি করে ফেলবে, সেটা ঠেকানোর মতো সক্ষমতা আমাদের আছে। সেটা আকাশ প্রতিরক্ষার যেসব লেয়ার আছে, রেডার বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, ফাইটার যুদ্ধ বিমান বলেন, সবই আমাদের কিছু কিছু আছে। তবে আমাদের তো একটা ফোর্সেস গোল নামে একটা জিনিস আছে, যে একটা পেপার, যেটা 2000 ফোর্সেস গোল 2030 বলা হয়। ওই ফোর্সেস গোল অনুযায়ী আমাদের সামরিক বাহিনীগুলোর যন্ত্রপাতি বলেন, সরঞ্জাম বলেন, জনবল বলেন, ওই অনুযায়ী আগানো হচ্ছে। আমাদের ওগুলোর বিভিন্ন ফেজ করা আছে, যে 2020 সালের মধ্যে আমরা এই অ্যাকোয়ার করব, 2025 সালের মধ্যে আমরা এই অ্যাকোয়ার করব, 2028 সালে এই করব, 2030 সাল পর্যন্ত গিয়ে আমার এই থাকবে। ওই অনুযায়ী আমাদের সব কেনাকাটা বলেন, অ্যাকোয়ার বলেন, সব ওই অনুযায়ী হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে আমরা হয়তো, যেটা বললাম, স্বাদ আছে সাধ্য নাই, অর্থনৈতিক কারণে পুরোপুরি হয়তো পারি না, কিন্তু আমাদের কিন্তু সব আছে। মানে কখন আমরা কোনটা করব, কোনটা কিনব, বা কোনটা আমার দরকার, সেই অনুযায়ী প্ল্যান করা আছে। এখন সেই অনুযায়ী সরকারের তরফ থেকে বা দেশবাসীর তরফ থেকে যদি আমরা মানে ওরকম সাফিসিয়েন্ট ফান্ড দেওয়া হয়, আপনি জানেন যে বিমান বাহিনী কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা মানে প্রতিষ্ঠান। এটার একটা যুদ্ধ বিমান কিনতে গেলে আপনার 1000 কোটি টাকা, আমি একটা লামসাম বললাম, মানে একটা যুদ্ধ বিমান কিনতে গেলে 1000 কোটি টাকা জি লাগে। জি তার মানে মিনিমাম কিনতে হয় একটা স্কোয়াড্রন, মানে 16টা বিমান যদি কিনতে যান আপনি 16,000 কোটি টাকা বা 20,000 কোটি টাকা, যেটা একটা পদ্মা সেতুর প্রায় সমান। সো চাইলেও আমরা অনেক কিছু করা যায় না, আমাদের অর্থনৈতিক সেই সক্ষমতা নাই। তারপরেও সরকার আমাদের বিভিন্ন সময়, সকল সরকারই বিভিন্ন সময় চেষ্টা করে কিছু কিছু অ্যাকোয়ার করেছেন, এবং 2030 ফোর্সেস গোল 2030 যেটা আছে সেই অনুযায়ী অগ্রসর হচ্ছে আমরা। এর চেয়ে বেশি বোধহয় কিছু বলা ঠিক হবে না। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জনাব সাদিউদ্দিন আহমেদ, এবং অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনাদেরকে অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ দর্শকদের জন্য তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আপনাকে এবং দর্শক মন্ডলী যারা দেখবেন বা দেখছেন সবাইকে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। জি, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পাবলিক টাইমস আয়োজিত দেশের কথা অনুষ্ঠানের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের মূল্যবান মতামত, বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ শোনার জন্য। আবারও ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নতুন করে দেখা হবে নতুন অনুষ্ঠানে, নতুন বিষয় এবং নতুন অতিথিদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো